আচ্ছা, তো এবার আমরা এখানে টাইটেল ট্যাগ গুলো নিয়ে আসি, যেরকম ফাংশন ডট পিএসপি একটা তৈরি করি। তো আমাদের এখানে যে বেসিক থিম এটা, তাই না? তো আমরা এখানেও নিয়ে চলে আসছি। তো এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি, নাম দিই হচ্ছে ফাংশন ডট পিএসপি। ওকে, এটা সেভ করেন। এইখানে আমরা এবার কি করব, পিএসপি শুরু করব, শেষ করব। তো এখানে আমরা একটা প্রথমে কি করব, একটা অ্যাকশন হুক ইউজ করব, তাই তো? অ্যাড অ্যাকশন, এবং এখানে হুকটার নাম কি, আফটার সেটআপ থিম। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের আউটপুটটা লিখতে হয় না কলব্যাক ফাংশনের মাধ্যমে। তো আমরা এখানে আমি একটু অন্যভাবে ইউজ করি, এখানে একটা ফাংশনের নাম দিই, এখানে একটা ফাংশনের নাম দেন, সাপোজ নাম দিবেন থিম সেটআপ, যে কোনো নাম দিতে পারবেন এখানে। ওকে, তারপরে কি করবেন, নিচে এই নামের একটা ফাংশন তৈরি করবেন, ফাংশন ফাংশন তারপরে কি নাম দিবেন, এই যে থিম সেটআপ, থিম সেটআপ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের পর এরকম সেকেন্ড ব্র্যাকেট। ওকে, মানে এই যে এর মধ্যে এখন আমরা আউটপুটটা রাখবো, কোন আউটপুটে, যে এখানে একটা ফাংশনের নাম দিয়ে দিলাম। এখানে আমরা করতে পারতাম কলব্যাক ফাংশনের মাধ্যমে, বা জাস্ট একটু মানে আলাদাভাবে করছি। তো এখানে আমরা প্রথমে কি লিখবো, এখানে আমরা প্রথমে লিখবো অ্যাড থিম সাপোর্ট। এখানে কি লিখবো, টাইটেল ট্যাগ। আমরা জানি যে টাইটেল শো করানোর জন্য কি করতে হয়, ঠিক আছে? তো আমরা এখানে টাইটেল ট্যাগ লিখলাম। এবার যদি আমরা সাইটটা লোড দিই, এই যে দেখেন ফার্স্ট থিং, দিস ইজ আওয়ার ফার্স্ট, কতটা শো করতেছে, ঠিক আছে? অটোমেটিক্যালি এখান থেকে, কোথা থেকে, এই যে জেনারেল থেকে, যে এখান থেকে, ঠিক আছে? তো কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা আর একটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে আমরা আমাদের স্টাইল অফ সিএসএস এর উপরে কমেন্ট করে বিভিন্ন কথা লিখতে হয় না, যেরকম যে এখানে কিছু লেখা আছে। তো এখানে আমাদের কি লিখতে হয়, প্রথমে থিম নেম, তাই না? তো এখানে লেখেন বেসিক ডব্লিউপি থিম, সাপোজ এই কথাটা যদি লিখি থিম নেমের মধ্যে, তাহলে এখন আমাদের এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমের মধ্যে যদি যাই, বেসিক থিম কথাটা শো করতেছে, রাইট? এখানে বেসিক থিম কথাটা শো করতেছে, কারণ হচ্ছে আমরা এখন স্টাইল ডট সিএসএসটাকে লিংকই তো করে নাই। লিংক করছি যে ওখান থেকে শো করবে, কারণ আমাদের সাইটটাও দেখেন স্টাইল পাচ্ছে না। তো আমরা জাস্ট এখানে লিখে রাখলাম থিম নেম, দেখেন যখন আমরা লিংক করবো তখন বেসিক ডেভেলপি থিমটা পাবো। আচ্ছা, তো লিংক আমরা কিভাবে করতে পারি, index.php তে যে স্টাইল ডট সিএসএস টা লিংক কিভাবে করতে পারি? তো এখানে আমরা সাপোজ একটা আমি বেসিক ওয়ে, যে সেটা হচ্ছে যে সাপোজ যদি আমরা এখানে পিএইচপি শুরু করে শেষ করি, সাপোজ এখানে ইকো লিখতে হয়, তারপরে লিখতে হয় গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, রাইট? তারপরে এই যে এখানে একটা স্ল্যাশ দিতে হয়। আচ্ছা, এবার যদি আমরা আমাদের সাইটটাকে রান করি, একটু দেখেন তো সিএসএস পাই কিনা। এই যে দেখেন পেয়ে গেছে, ঠিক আছে? সিএসএস টা পেয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে পেজ সোর্সে যাই, এই যে লিংকটা অ্যাড হয়েছে এভাবে, ঠিক আছে? এই ফাংশনের মাধ্যমে। তো আমরা এভাবে আসলে অ্যাড করব না। আচ্ছা, এভাবে অ্যাড হয়েছে। তো এখানে যখন আমি এবার থিমে যাই, তো লক্ষ্য করেন বেসিক থিম কথাটাই শো করতেছে না, কেন, হোয়াই?
আচ্ছা এইটার প্রবলেমটা সলভ করি। আচ্ছা এখানে সব ঠিকঠাক আছে, একটু রিলোড মানে দেওয়ার প্রবলেম ছিল, যাই হোক এখানে একটু রিলোড দিছি তো এখানে শো করতেছে বেসিক থিম, বেসিক ডাব্লিউবি থিম। তো এখানে আরো অনেক কিছু লেখা যায়, তো আমরা এগুলা পরে দেখতেছি। হ্যাঁ আমরা জানি কিভাবে কমেন্ট করতে হয়। আচ্ছা তো এই যে আমরা এই লিংকটা করলাম, এখানে এই লিংকটা এভাবে করলাম, তো এটা আসলে মানে পারফেক্ট ওয়ে না, ঠিক আছে? আমরা যেটা করব সেটা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে এটাকে লিংক করব, শিখব। সেটা কিভাবে? একটা হুকের মাধ্যমে, যে ফাংশন.php তে হুকের মাধ্যমে কাজ করাচ্ছি না, এভাবে একটা হুকের মাধ্যমে কাজ করাবো। তো আমাদের হুকটার নাম জানতে হবে। হুকটার নাম হচ্ছে wp enq script, ঠিক আছে? এই যে দেখেন wp enq script নামে একটা হুক আছে। যদি আপনি গুগলে সার্চ দেন এখানে বিভিন্ন রিসোর্স পাবেন যে কিভাবে ইউজ করতে হয়। এটার মূলত 4টা প্যারামিটার, মানে এনকিউ স্ক্রিপ্টের 4টা প্যারামিটার না, মানে এটা একটা হুকের মাধ্যমে আমরা কাজ করব। একটু লক্ষ্য করেন, এই যে দেখেন ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, ঠিক আছে? এইভাবে ইউজ করতে হয় এটা। একটু নিচে আসি। আচ্ছা তো আমরা এটাকে কি ইউজ করি এখন, ওকে? আচ্ছা তো আমরা এখন function.php তে হুকটা আগে লিখি, অ্যাড অ্যাকশন, এর মধ্যে হুকের নামটা দিবেন wp enq scripts, ঠিক আছে? wp enq scripts। এবার দ্বিতীয় প্যারামিটারে একটা ফাংশনের নাম দেন যেখানে আউটপুট থাকবে। তো ফাংশনের নাম সাপোজ দেন হচ্ছে বেসিক থিম স্টাইল, সাপোজ যে কোনো নাম আমরা দিতে পারি, ওকে? তারপরে কি করবেন, এবার এই নামে একটা ফাংশন বানান। এবার এখানে কি লিখবেন দেখেন, এবার এখানে লিখতে হবে, এটা কিন্তু বুকের নাম। এবার আপনাকে মানে লিংক করানোর জন্য লিখতে হবে wp enq স্টাইল, ঠিক আছে? wp enq স্টাইল কথাটা লিখতে হবে। এখানে মূলত 4টা প্যারামিটার, এখানে 4টা প্যারামিটার হয়। তো প্রথম প্যারামিটারে কি হয়, প্রথম প্যারামিটারে যেটা হয় সেটা হচ্ছে আইডি হয় একটা, মানে এখানে যে একটা লিংক করবেন সেটার নাম কি থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে কি ফাইল লিংক করাতে যাচ্ছি, স্টাইল নাম। এখানে আমরা একটা নাম দিতে পারি যে কোনো, সাপোজ স্টাইল দিলাম। দ্বিতীয় প্যারামিটারে কি হয়, দ্বিতীয় প্যারামিটারে হয় লিংকটা। সাপোজ এখানে কি ফাইল লিংক করাতে যাচ্ছেন, স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? আর তৃতীয় প্যারামিটারটা হয় ডিপেন্ডেন্সি, মানে আমাদের যদি আরো অনেক ফাইল থাকে তাহলে কার পরে কোনটা বসবে এরকম সিরিয়াল অনুযায়ী থাকে, এখানে ওইভাবে বসানোর জন্য আমরা ডিপেন্ডেন্সি ইউজ করতে পারি। তো আমাদের আপাতত এগুলো লাগবে না, ঠিক আছে? আর এতটুকু দরকার নাই, জাস্ট এই দুইটাই দরকার। তো এখানে আমরা যেহেতু এটা স্টাইল ডট সিএসএস ফাইল, এটা স্টাইল মেইন স্টাইল ডট সিএসএস, তাহলে এটাকে আমরা কিভাবে লিংক করাতে পারি? এখানে আমাদের এটাও লেখা দরকার, এতটুকু দরকার নেই। আমরা এখানে জাস্ট লিখব, এখানে লিখবেন গেট স্টাইল শিট ইউআরএল, ঠিক আছে? জাস্ট এটার মাধ্যমে আমাদের যে মেইন স্টাইল ডট সিএসএসটা থাকে ওইটার লিংক পেয়ে যায় অটোমেটিক্যালি, ওকে? তো এটা আমরা জাস্ট এখানে ইউজ করলাম। এবার আমাদের index.php তে এই style.css বাদ দিয়ে দেন, এটা দরকার নাই। এখন এই function.php থেকে অটোমেটিক্যালি style.css রেজিস্ট্রি হয়ে যাবে, মানে লিংক পাবে। এবার যদি আপনি সেটা রিলোড দেন, পাইছে না? স্টাইল পাইছে না? এবার কন্ট্রোল ইউ চাপেন। এবার এখানে হেডের মধ্যে style.css না, এই যে এখানে দেখেন, এবার এই যে আইডিটা বসিয়েছে না, এই যে স্টাইল নামের এটা বসে গেছে। আর হাইফেন সিএসএস এটা কমন থাকে কারণ এটা কি সিএসএস ফাইল। এবার একটু লক্ষ্য করেন, এই যে বেসিক থিমের মধ্যে style.css ভার্সনও অটোমেটিক্যালি পেয়ে যাবে, ঠিক আছে? ক্লিক করেন, এই যে সিএসএস ফাইলগুলো পাই।
ঠিক আছে, সিএসএস ফাইলগুলো পাচ্ছে। তো আমরা এইভাবে স্ট্যান্ডার্ড ওয়েতেই করব। আমরা যখন আরো বড় টেমপ্লেট নিয়ে কাজ করব তখন দেখবেন যে এখানে অনেকগুলো ফাইল, জাভাস্ক্রিপ্ট যেরকম ফাইল থাকবে ওগুলা লিঙ্ক করাইতে হবে, আরো সিএসএস ফাইল থাকবে ওগুলো লিঙ্ক করাতে হবে। তো আমরা পরবর্তীতে ওগুলো দেখব, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো আমাদের এখানে লিঙ্ক করার কাজ আপাতত শেষ। আচ্ছা, এবার আমরা এক এক করে ডায়নামিক করব এগুলো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থেকে শো করাবো। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা ডায়নামিক করব। তারপর হচ্ছে যে এখানে করা যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এখানে সাপোজ একটা ইমেজ সেট করার অপশন তৈরি করব। হ্যাঁ, ইমেজ সেট হবে এখান থেকে, একটা ইমেজ হবে। তো প্রথমত আমরা যেটা করি সেটা হচ্ছে function.php তে যান। এখানে যে টাইটেল মানে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে যে হেডার ইমেজ সেট করার জন্য আমাদের এখানে অপশন আছে, এখানে তো কোনো অপশন নাই। তো এইগুলো অপশন আনার জন্য আমাদের কি করতে হবে, function.php তে এখানে লিখতে হবে add theme support। তো এখানে আমরা যদি লিখি কাস্টম হেডার, তাহলে কি জানি আমরা যে এখানে একটা হেডার অপশন আছে। আচ্ছা, 10 নম্বর লাইন এখানে লাস্টে সেমিকোলন দিই, এই যে হেডার। তো এখানে আমরা এবার ব্যাকগ্রাউন্ড আনতে চাচ্ছি, তাহলে কি দেব, কাস্টম ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার আবার এখানে রিলোড দেন, ব্যাকগ্রাউন্ডও আসছে, তাই না? আচ্ছা, এবার হেডার ইমেজ, সাপোজ এখান থেকে হেডারে গেলে এখান থেকে তারা ইমেজ দিলে এই হেডার টুকুনের ইমেজ চেঞ্জ হবে, আমি এটা চাচ্ছি। তো এখন আমাদের একটা হেডার ইমেজ আগে বানাই নিতে হবে, যে কোনটা এখানে সেট করতে চাচ্ছি। তো এখানে পেইন্টে যান, পেইন্টে যাওয়ার পরে এটার উইথ হাইট কত, হ্যাঁ, তো উইথ হচ্ছে 900 আর হাইট কত, এটা হাইট সাপোজ 400। তো এই অনুপাতে আমরা একটা এখানে ইয়ে বানাই, রিসাইজ করেন, এখানে দেন হচ্ছে 900 আর এখানে দেন 400। হয়ে গেছে না? এবার এইটার মধ্যে একটা কালার দেন, সাপোজ এই কালার বা হচ্ছে যে কোনো একটা কালার সেট করি আমরা, হয়েছে না? আচ্ছা, আর কিছু লিখবো না, জাস্ট এটাকে আমরা একটা সেভ করব, সেভ অ্যাজ। সাপোজ কোথায় সেভ করতে পারি আমরা, নিউ কন্টেন্ট থিম, এই যে থিমের মধ্যে বেসিক থিম যেখানে এখানে সেট করব। তো বেসিক থিমের মধ্যে সাপোজ ইমেজেস নামের একটা ফোল্ডার আছে, ওইখানে এখানে সেভ করি, সাপোজ নাম দেন হেডার ইমেজ, সাপোজ এটা নাম সেভ করলাম। এবার আমরা আগে দেখি যে এখানে কিভাবে সেট করা যায়। তো এখানে পিকচার, এই যে মেইন পিকচার, এখানে এতটুকু কতটুকু অংশ একটু ইনস্ক্রিপ্ট এলিমেন্ট করে আপনাকে দেখে নিতে হবে, এখানে কতটুকু অংশ হচ্ছে যে হেডার অংশটা, এই যে পিকচার দেখছেন। তো আমি যদি এই যে পিকচার, এই যে পিকচার এতটুকু, তো পিকচারের এখানে যদি একটা স্টাইল করি, দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসতে চাই, মানে এমনি কাস্টম, মানে আমরা হচ্ছে যে এমনি স্ট্যাটিক্যালি ইমেজটাকে টেস্ট করব, তারপর ডায়নামিক করতেছি। ওকে, এখানে স্টাইল কত, এখন আপনি যদি সিএসএস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আইনে করেন তাহলে কিন্তু ওটাকে ডায়নামিক করতে পারবেন না। সিএসএস এর মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে ওটাকে ডায়নামিক করতে হবে না, ওটাকে আপনাকে কি করতে হবে, স্টাইল করে এই ফাইলে নিয়ে আসতে হবে, আইনে ডায়নামিক করতে হবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো আমরা জানি যে স্টাইল অফ সিএসএস কাজ করে ইনলাইন। তো এখানে এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তো এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাজেশন দেখাচ্ছেন, তো এখানে কি লিখতে হয়, ইউআরএল, রাইট।
তো এর মধ্যে এবার আমাদের লিংকটা দিতে হবে। লিংক হচ্ছে কি ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ বা ইমেজেস বেসিক থিম ইমেজেস ফোল্ডারের মধ্যে কি নাম হেডার ইমেজ ডট পিএনজি রাইট হেডার ইমেজ ডট পিএনজি। তো আমরা এখানে এখন ইমেজেস এর মধ্যে এটা লিখতে পারি তাই তো। তো বাইরে যেহেতু ডবল কোটেশন দিছি এখানে সিঙ্গেল কোটেশন লাগবে। তো এখানে আমরা এমনি জাস্ট স্ট্যাটিক্যালি নিয়ে আসলাম। তো এখন যদি আমরা রিলোড দিই সাইটটা এখানে রিলোড আসছে ইমেজটা আসছে কারণ হচ্ছে একটু পেজ সোর্সে যান আমাদের লিংকই ঠিক মতো পায় নাই। পেজ সোর্স এইখানে যে পিকচার এই যে দেখেন লিংকটাই তো পাচ্ছে না তাই না। আমাদের এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে লিংক পাওয়াইতে হবে পাইতে হবে। তো লিংকটা যেহেতু পাচ্ছে না সেহেতু আমরা এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই লিখে লিংক করাইতে পারবো তাই না। তাহলে তো শো করে। তো এখন আমরা এখানে ডাইরেক্টলি কি করি হচ্ছে যে পিএসপি ফাংশন লিখি যেটার মাধ্যমে হেডার ইমেজ চলে আসে এখানে জাস্ট ওটা লিখলে দিয়ে দেখি যে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে না তাহলে তো হবে আমাদের স্ট্যাটিক্যালি আর দরকার নাই। আচ্ছা তারপরে যদি কারো কনফিউশন থাকে এখানে আমি হচ্ছে ডিফল্ট ভাবে নিয়ে আসি এই দেখাই। এখানে আমরা লিংকটা কিভাবে নিয়ে আসতে পারি এখানে জাস্ট আমরা লিখবো পিএসপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ঠিক আছে। আর অবশ্যই এই যে ইমেজেস এর আগে এই ফোল্ডারের আগে একটা স্ল্যাশ দিতে হবে। আচ্ছা স্ল্যাশ না দিলে কি হয় একটু দেখাই দেখেন আমরা জানি এটা দেখছি এখানে রিলোড দেন এখানে ইমেজটা এখনো পাবে না। যে কন্ট্রোল ইউ চাপেন এইখানে একটু লক্ষ্য করেন এই যে দেখেন লিংকটা বসছে http localhost extra দেখেন লিংকটা বসছে কিন্তু এই যে এখানে দেখেন কি অবস্থা হয়েছে বেসিক থিমের মধ্যে এই যে এখানে দেখেন মানে অ্যাক্টিভ হয়ে গেছে না। আচ্ছা তো আমরা এক কাজ করতে পারি এই যে এটা হচ্ছে যে এটার ভিতরে লিখতে হয় এটার ভিতরে দিতে হয় দেওয়ার পরে এখানে একটা স্ল্যাশ দেয় তাহলেই হবে। এবার যদি আমরা রিলোড দিই এই যে দেখেন ইমেজটা পাইছি আসছে না ইমেজ চেঞ্জ হয়ে গেছে না। তো এটাই আমরা কি করব এখন ডাইনামিক্যালি চেঞ্জ করব আমি ডাইনামিক্যালি চেঞ্জ করব। আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে ফাংশন.পিএসপি যে কাস্টম যে হেডারটা এখানে একটা ডিফল্ট ভাবে ইমেজ সেট করা যায় ডিফল্ট ভাবে মানে প্রথমে ডিফল্ট ভাবে এটা নিবে তারপরে যে কোনো একটা ইমেজ দিবেন চেঞ্জ হবে। তো এখানে ডিফল্ট ভাবে ইমেজ আমি কিভাবে সেট করব সেটা হচ্ছে একটা প্রশ্ন ঠিক আছে। তো ডিফল্ট ভাবে ইমেজ সেট করার জন্য যেটা করতে হয় এখানে দ্বিতীয় প্যারামিটারে একটা অ্যারে নিতে হবে দ্বিতীয় প্যারামিটারে একটা অ্যারে নিতে হবে ওকে অ্যারের মধ্যে কি হিসেবে আপনাকে দিতে হবে ডিফল্ট ইমেজ ডিফল্ট ইমেজ এই কথাটা দিতে হবে। আর এইখানে আপনাকে লিংকটা দিয়ে দিতে হবে যে আপনি কোন ইমেজটা ডিফল্ট ভাবে শো করাতে চাচ্ছেন। তো এখানে আমরা index.php তে সাপোজ যে ইয়াটা দিছি এটাই মনে করেন আমরা কপি করলাম এই লিংকটাই হচ্ছে ডিফল্ট ভাবে দিতে চাচ্ছি হ্যাঁ যে ইমেজটা আছে এই ইমেজটা ডিফল্ট ভাবে থাকবে তারপর আমরা যে কোনো ইমেজ চেঞ্জ করতে পারবো। তো এই লিংকটা এখানে বসাই দেব ঠিক আছে। তো এখানে পিএসপি দেওয়ার দরকার নাই যেহেতু এটা পিএসপি ফাইল আর এখানে ইকো করার দরকার নাই।
পিএইচপি শেষ করেন আর এখানে ডট দেন, ডট দিয়ে এখানে কলম দেন, ঠিক আছে? জাস্ট এখানে বসাইলাম, এটা ডিরেক্টরি পাবে, তবে ডটের কাজ কি কনক্যাট করা, এতটুকুনকে কনক্যাট করবে ডিফল্ট ভাবে। আর এখানে অ্যারেতে আমরা কি হিসেবে জানি যে এখানে কোটেশন দিতে হয়। ওকে, জাস্ট হয়ে গেছে, জাস্ট কি হয়েছে, হয়ে গেছে। এবার আমরা ডিফল্ট ভাবে একটা সেট করছি। এবার ইন্ডেক্স.php তে এতটুকুনকে কি করব, ডাইনামিক করব। তো ডাইনামিক করার জন্য কোড কি, ডাইনামিক করার জন্য কি কোড ইউজ করতে হয়, এতটুকুন বাদ দেন, এতটুকুন বাদ, এটা কোটেশন হবে, সিঙ্গেল কোটেশন, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, এতটুকুন থাকবে জাস্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা মনে হয় টিভির একটা ইয়ে কেটেছি, এতটুকুন থাকবে জাস্ট। আচ্ছা, এবার আমরা হেডার ইমেজ আনার জন্য আমরা কি কল করতে পারি, ইউআরএল এর মধ্যে জাস্ট আমরা একটা ফাংশন ইউজ করব যেখান থেকে হেডার ইমেজ সেট করলে এখানে চলে আসবে। আচ্ছা, তো এখানে হেডার ইমেজ আনার জন্য কি শো করে, আচ্ছা একটু কনফিউশনটা কাটাই, এখানে হেডারে ক্লিক করেন, দেখেন ডিফল্ট ইমেজটা পাইছে কিনা। আচ্ছা, ফাংশন.php 10 নম্বর লাইনে প্রবলেম আছে, এটা চেক করে নেওয়া দরকার আগে। এই যে এখানে 10 নম্বর লাইন, গেট টেমপ্লেট ইউআরএল ডট, এখানে একটা কমা দেন, পাইনি বলতে সিনট্যাক্স এরর করছে, তো এখানে কমাটা হবে না, রিলোড দেন। এই যে এইখানে এবার এই যে দেখেন ইমেজটা সেট হয়ে গেছে না ডিফল্ট ভাবে, এখানে কিন্তু ফাঁকা থাকে প্রথমে দেখবেন, এই ইমেজটাই সেট করছি কিভাবে, এই যে এখানে ডিফল্ট ভাবে এটার মাধ্যমে। ওকে, ডিফল্ট ইমেজের মাধ্যমে এটাই দেখানোর জন্য। এবার এখান থেকে আমি কোনো একটা ইমেজ চেঞ্জ করলে সেটা শো করবে এখানে, তো ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে এখানে, তাই না? তো আমরা ডিফল্ট ভাবেটাই যদি শো করাতে চাই তাহলে কি করব, জাস্ট এখানে ইন্ডেক্স.php যে এখানে আমরা জানি যে কিভাবে আসে, আমরা এর আগেও দেখছি। তো এখানে আমাদের লিখতে হয় পিএইচপি শুরু করবেন শেষ করবেন প্রথমে, তারপরে লিখতে হয় কি হেডার ইমেজ, এই কথাটা লিখতে হয় না হেডার ইমেজ পাওয়ানোর জন্য। এবার সাইটটাতে রিলোড দেন, এটা রিলোড দেন, তো দেখেন ইমেজটা কিন্তু পাচ্ছে এবার, বুঝছেন? আচ্ছা, সাপোজ এইটা বাদ দেন, আবার একটু মানে সঠিকভাবে দেখেন, এবার রিলোড দেন, দেখেন তো এখানে ইমেজ পাই কিনা, পাইছে, ইমেজটা পাইনি। কিন্তু যখন আমি এটা লিখবো তখন ওই যে ডিফল্ট ভাবে একটা সেট করা আছে ওইটার অনুপাতে এখানে পেয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন নতুন একটা ইমেজ দিতে, তো নতুন ইমেজ দেওয়ার জন্য আমাদের সাপোজ আর একটা তৈরি করি নতুন ইমেজ, দেখেন একটু ভালো মতো দেখায়। তো এখানে দেখেন একটা কালার দিই, কালার দিয়ে জাস্ট মাপায় আছে ইমেজটা, আমরা জাস্ট এটাকে সেভ করব, সাপোজ ডেস্কটপেই সেভ করি, যে কোনো নামে আমরা সেভ করি, সমস্যা নাই। এবার ইমেজটা আমরা নতুন ভাবে দিতে চাচ্ছি এখানে, এটা ডিফল্ট ভাবে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা নতুন করে একটা সেট করব। তো এখানে ডেস্কটপে যান, এই যে এটা না লালটা, এটা আপলোড হচ্ছে, সিলেক্ট করেন। আচ্ছা, তো এতটুকুনি স্কিপ ড্রপিং করলাম। এবার দেখেন এই যে সেট হয়েছে এখানে, এখানে পাবলিশ করেন, এবার সাইটটা রিলোড দেন, চেঞ্জ হয়েছে। আপনি যদি হাইড করেন তাহলে ডিফল্টটা পাবেন, ঠিক আছে? তো এই যে সিস্টেমটা, এটা কিভাবে আমরা করলাম, জাস্ট সিম্পল। আবার আমি একটু রিভিশন দিতেছি। প্রথমত অ্যাক্টিং সাপোর্ট কাস্টম হেডারের মাধ্যমে আমি একটা হেডার নিয়ে আসবো যেটার মধ্যে ইমেজ সেট করা যায়, হেডার ইমেজ। তো এখানে আমরা চাইতেছি ডিফল্ট ভাবে একটা সেট করা থাকুক, প্রথমে একটু ব্ল্যাঙ্ক হয়ে থাকে, এই জন্য জাস্ট এখানে অ্যারে নিয়ে একটা কি ইউজ করবো, ডিফল্ট ইমেজ নামে দিয়ে এখানে জাস্ট ইমেজের লিঙ্কটা বসাই দেবো,
স্ট্যাটিক্যালি লিংকেড। ওকে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল এর মাধ্যমে পুরো লিংকটা পাই আমাদের জানি থিমে। তার মধ্যে যে ইমেজেস, তার মধ্যে হেডার ডট পিএনজি হেডার ইমেজ ডট পিএনজি নামে একটা ইমেজ আছে, ওই ইমেজটাকে আমরা জাস্ট পাওয়াইছি ডিফল্টভাবে, হ্যাঁ, ইমেজেস ফোল্ডারের মধ্যে। তারপরে কি করছি আমরা index.php তে যে এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিয়েছি, যার মধ্যে সিএসএস এর মাধ্যমে ইমেজ সেট করা যায়। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ জানি যে সিএসএস এর মাধ্যমে অ্যাড করা যায় ইউআরএল, তার মধ্যে ইমেজের লিংক বসাইতে হয়। তো ওই লিংকটাকে আমরা এখানে কি করছি, জাস্ট হেডার ইমেজ বসাই দিচ্ছি পিএসপি এর মাধ্যমে, মানে ওয়ার্ডপ্রেসের ফাংশন, যার কারণে এখানে যেমনি তারা মানে হেডার ইমেজ থেকে একটা ইমেজ আপলোড করবে, এখানে অটোমেটিক্যালি কি হবে সেটা শো করবে। ঠিক আছে, এইভাবে মেইনলি শো করতেছে। আচ্ছা, আমরা হেডার ইমেজ চেঞ্জ করার জন্য অপশন দেখছি এখানে, আর ডিফল্ট ভাবে এটা করে রাখছিলাম, তাই না? কাস্টম হেডারের মাধ্যমে হেডার, এখন কাস্টম ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কি করছি, এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটা নিয়ে আসছি অ্যাপিয়ারেন্স থেকে ব্যাকগ্রাউন্ড। এখন এখান থেকে যদি আমি কোনো একটা ইমেজ চুজ করি, দিয়ে যদি দিই, তাহলে কি আমাদের এখানে চেঞ্জ হবে? এখানে দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে, কিন্তু সাইটটা রিলোড দেন, চেঞ্জ হয়? এখানে আসে? চেঞ্জ হয় না। কারণ কি? কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে শো করে, একটা ক্লাসের মাধ্যমে, আর ওই ক্লাসটাকে আমরা এখানে দিয়েও দিতে পারি বডির মধ্যে, তাই না? কিন্তু এখানে আমরা কি লিখবো, আরো কিছু আমাদের ক্লাস লাগবে ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে, ঠিক আছে, যেরকম প্লাগ ইন গুলা কাজ করবে সুন্দর মতো, এই জন্য আমাদের এখানে একটা ক্লাস লাগবে। তো এই জন্য আমরা এখানে কি ইউজ করব, বডি ক্লাস নামের একটা ফাংশন, এর মাধ্যমে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে কিছু ক্লাস পেয়ে যাবে। এবার যদি আমি রিলোড দিই, দেখেন তো ইমেজ শো করে কিনা, দেখেন শো করছে অটোমেটিক্যালি। কাস্টম ব্যাকগ্রাউন্ড নামের ক্লাস যুক্ত হয়ে গেছে বডির সাথে। এখন আমরা যদি একটু দেখি, এই যে দেখেন কতগুলা ক্লাস চলে আসছে এর মধ্যে একটা এই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এগুলো আমরা দেখছি। আচ্ছা, তারপরে আপনি চাইতেছেন ইমেজ না, কালার, এখানে কালার দিবেন। তো এখান থেকে কালারে যান, এই যে এখান থেকে বিভিন্ন রকমের কালারও এখন আপনার অটোমেটিক্যালি নিয়ে নিবে, ঠিক আছে। দেখেন কালার, যে কালার দিতে চান আর কি, সাপোজ এই কালারটা দিয়ে সেভ করেন, দেখেন এখানে কালার চেঞ্জ হয় কিনা, এই যে চেঞ্জ, ঠিক আছে। তো ইচ্ছে মতো আমরা কালারও চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং কাস্টম হেডার দেখালাম, এটা কাস্টম ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কিভাবে চেঞ্জ হয়। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইগুলা ডাইনামিক করি, হ্যাঁ। সাপোজ এইটা কোথা থেকে আসবে, আমাদের টাইটেল থেকে আসবে, আর এটা কোথা থেকে আসবে, ডিসক্রিপশন থেকে আসবে, তাই তো। আচ্ছা, তো টাইটেলে যদি আমরা এটা দিই, যে সাপোজ এটাকে ডাইনামিক করে ফেলি, তো index.php তে যান, একটু নিচে দেখেন এই কথাটা লেখা আছে যে এটা স্ট্যাটিক্যালি। তো এখানে আমরা এখন ডাইনামিক করার জন্য কি ফাংশন ইউজ করব, ব্লগ ইনফো কি নেম বা টাইটেল, তাই তো। আর এখানে কি ইউজ করব, ব্লগ ইনফো ডেসক্রিপশন, তাই না? আচ্ছা, এবার যদি আমি রিলোড দিই, দেখেন ফার্স্ট থিম আর দিস ইজ আওয়ার ফার্স্ট থিম কথাটা শো করতেছে। কোথা থেকে শো করতেছে, আমরা জানি যে এখানে সেটিং থেকে জেনারেলে যদি যাই, এই যে ফার্স্ট থিম, দিস ইজ আওয়ার ফার্স্ট থিম, এখান থেকে শো করতেছে, তাই তো। তো টাইটেল আর এটাও আমরা ঠিক করতে পারছি, তাই না? আচ্ছা, আমরা এখানে আরেকটু ডিজাইন গুলো চেঞ্জ করবো আরেকটু সুন্দর মতো, হ্যাঁ, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করব, যেন আমরা আরেকটু অনেকগুলো ফাংশন দেখতে পারি এখান থেকে কিভাবে বানাইছি, যেহেতু এটা অল্প জাস্ট কিছু টেমপ্লেট নিয়ে কাজ করা না, এবার বেসিক। তো আমরা এখানে আরেকটু ডিজাইনটা চেঞ্জ করে নেব। আচ্ছা, পরে ওটা করতেছি, আগে যেগুলো আছে এগুলাই আমরা ডাইনামিক করে ফেলি।
তো এগুলো হয়ে গেছে, আমাদের হোমটা বাকি আছে, এটা ডাইনামিক এখনো না। এটা করব, এই যে এই কন্টেন্ট গুলা করবো, এগুলো এক একটা পোস্ট, দেখতেছেন এগুলো এক একটা পোস্ট কিন্তু, হ্যাঁ এগুলা পোস্ট থেকে আসবে। আচ্ছা, তো এগুলোও করব আমরা। আচ্ছা, এবার আমরা যেহেতু মেনুটা বাদ আছে, এটা একটু পরে করতেছি, এটা একটু মানে ঝামেলা আছে, এটা দেখাচ্ছি পরে একটু, এই জন্য। তো আমরা আগে এইগুলা ডাইনামিক করবো কিভাবে, মানে এই যে টাইটেল, এই টাইটেলটা শো করবে এখান থেকে, পোস্ট থেকে, এই যে এগুলা টাইটেল গুলা শো করবে, আর কন্টেন্ট গুলাও কি শো করবে, পোস্ট থেকে শো করবে, এর ভিতরের পোস্ট থেকে। ওকে, মানে এই যে ভিতরে গেলে যে কন্টেন্ট আছে এখান থেকে শো করবে। এখন আমরা এটা ডিজাইন করা আছে কিভাবে, এটা আপনাকে লক্ষ্য করতে হবে, এটা একটু ভালো পয়েন্ট, একটু লক্ষ্য করেন। হ্যাঁ, এই যে এটার মাধ্যমে এগুলা শো করতেছে, তাই না? দেখেন এখন এই যে ইনার বক্স, কন্টেন্ট টাইটেল, তারপর হচ্ছে কন্টেন্ট টেক্সট, এখানেও দেখেন বারবার একই জিনিস আছে না? এখানে মেইনলি আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে, কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে। এখানে তো তিনটা আছে, তিনটার মধ্যে কমন কোনটা এটা লক্ষ্য করতে হবে, কমন কোনটা। আচ্ছা, তো এখানে একটু লক্ষ্য করেন যে কমন কোথায় পাচ্ছি আমি, তিনটার মধ্যেই আছে, মানে লাস্ট ট্রিপ কমন কোনটা। এখানে দেখেন কমন কন্টেন্ট টাইটেল আছে না, পরে দিবে যে শো মেনি টাইটেলস, আর এই টাইটেলে কি দি টাইটেল। তো এই যে কন্টেন্ট টাইটেল, এটাও এখানে আছে, এটাও এখানে আছে, একই না? তারপরে দেখেন কন্টেন্ট টেক্সট, একই ক্লাস ইউজ করছে না, কন্টেন্ট টেক্সট একই ক্লাস ইউজ করছে না। আর ইনার বক্স, এটার মধ্যে মনে করেন পাচ্ছেন, কিন্তু এটার মধ্যে আছে, কারণ হচ্ছে এই ইনার বক্সের মধ্যে এগুলো গোটাটাই আছে। তাহলে আমরা একটু নিচ থেকে খুঁজে শুরু করব, মানে দেখবো যে কোনটার সাথে মিল আছে, মানে একই আছে। যেরকম কন্টেন্ট টাইটেল পাচ্ছি, এই যে কন্টেন্ট টাইটেল পাচ্ছি ক্লাস, তারপর নিচে আসেন, এই যে দেখেন কন্টেন্ট টাইটেল পাচ্ছি আরেকটা। সুতরাং এই জিনিসগুলো বারবার রিপিট হয়েছে, সুতরাং আমরা যেহেতু লুপ চালাবো, লুপ, ঠিক আছে, লুপের মাধ্যমে শো করাইতে হবে, তাহলে দেখতে হবে আমাদের কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে। জাস্ট একটাকে ধরবো, ওই স্টাইলটাকে ধরে রিপিট করব, তাহলেই চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছি যে এই এতটুকুন ডি বারবার রিপিট হয়েছে, মানে এতটুকুন কথা তিন জায়গাতেই সেম আছে, এতটুকুন। খালি এখানে করা কন্টেন্ট গুলো আলাদা আলাদা, তাই তো, কিন্তু ক্লাস গুলো তো একই একই, তাই না? ডিপ নিচে দেখেন, ডিপ নিচে, এগুলো বুঝতে হবে, ক্লাস বুঝতে হবে আপনার যে একই কিনা, কারণ স্টাইলটা পাওয়াইতে হবে আমাকে, বাকিগুলা কেটে ফেলবো আমি, জাস্ট একটা রাখবো এখানে। আচ্ছা, তো তিনটা আছে, এর মধ্যে আমি প্রথমটাকে রাখলাম, বাকিগুলোকে বাদ দিয়ে দিতেছি, এতটুকু বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম না, একটাকে রাখলাম না। এবার যদি আমি রিলোড দিই, দেখেন তো এই যে তিনটা জায়গায় একটা শো করতেছে না। এখানে আমাকে একটাকে ধরেই লুপ চালায় বা নিয়ে আসতে হবে, আমরা জানি যে কিভাবে নিয়ে আসতে হয়, লুপ চালাইতে হয় কিভাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু উপরে যদি এটার জন্য লুপ চালাই, মানে এখানে আমরা এটা করি, যেরকম আমি বলছিলাম যে কিভাবে করতে হয়, এখানে হোয়াইল লুপ ইউজ করতে হয়, হোয়াইল, রাইট? তো এর মধ্যে একটা কন্ডিশন দিতে হয় যে হ্যাভ পোস্টেজ, মানে যদি পোস্টটা থাকে। এখন আমরা এভাবে করছিলাম যে এখানে এভাবে দিছিলাম না, দিয়ে এর ভিতরে আউটপুটটা লিখছিলাম না। তো এখন কথা হচ্ছে আমাদের এই যে এইগুলাকে তো রিপিট করতে হবে, তো এইগুলাকে ইউজ করতে হবে এর মধ্যে। সুতরাং পিএইচপির মধ্যে আমরা জানি যে এইচটিএমএল ইউজ করে প্রত্যেকটা ইকো করতে হবে, ইকো করতে হবে না? অনেক ঝামেলার কাজ না? এই জন্য দেখেন কি সিস্টেম করবেন, জাস্ট এই ইয়াটার দরকার নাই, এটার দরকার নেই, এভাবে দেওয়ার দরকার নেই। জাস্ট আমরা কি করব, হ্যাঁ পোস্টেজের পর একটা রেঞ্জ সেট করতে হয় নিচে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ওটা এখানে লিখবো দা পোস্ট, মানে যতগুলা পোস্ট থাকবে, ঠিক আছে? হোয়াইল হ্যাভ পোস্ট দি পোস্ট, যতগুলো পোস্ট থাকবে
যদি পোস্ট থাকে এবং যতগুলা পোস্ট আছে সেগুলা শো করাও। এখন এই যে হোয়াইলটা আমাদের তো মানে শেষ করতে হবে কতদূর পর্যন্ত, আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে শেষ করতাম। তো এখানে জাস্ট এক কাজ করবেন, পিএসপিটা এতটুকুনি থাকবে, এই লাইনটুকুনি, আবার এখানে পিএসপি শুরু করবেন, লিখবেন এখানে ইন্ড হোয়াইল। ঠিক আছে, কি লিখবেন? ইন্ড হোয়াইল, মানে এখানে শেষ হয়ে যাবে সে, মানে এখানে ব্র্যাকেটটা ক্লোজ, ওই ব্র্যাকেটটা যেটা দিছিলাম। এবার এর মধ্যে কি করবেন, এই যে এগুলাকে নিয়ে যান, এই যে এতটুকুনকে নিয়ে যান। তাহলে একটু লক্ষ্য করেন, এই যে নিয়ে গেলাম, এখানে কোনো পিএসপি ইউজ করা লাগছে, পিএসপি ট্যাগ, যার কারণে কোনোটা আর ইকো করার প্রয়োজন হয় নাই। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এরকম। এক লাইনে এটাকে লিখবেন পিএসপির মধ্যে হোয়াইল হ্যাভ পোস্ট কোলন দি পোস্ট, তারপরে লাস্টে কতদূর পর্যন্ত লুপটা চলবে, কতদূর পর্যন্ত লুপটা চালাইতে চাচ্ছেন, কতদূর পর্যন্ত রিপিট হবে, ওখানে জাস্ট ইন হোয়াইল। ওকে, আমি চাচ্ছি এইটা, এই যে এতটুকুন বারবার লুপ চলবে, এতটুকুন মানে রিপিট হবে, যতগুলা পোস্ট থাকবে ততগুলা। আচ্ছা, তো এখন যদি আমি রিলোড দিই, এখানে একটু দেখেন তো, 26 নম্বর লাইনে ইরর ফেস করতেছে। 26, এই যে এইখানে আমরা একটা সেমিকলন মিস করছি। আচ্ছা, এখানে কোন সেমিকলন মিস করছি, যে এখানে একটা সেমিকলন দিতে হয়। ঠিক আছে, রিলোড দেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা মিস্টেক, সেটা হচ্ছে যে এই ব্র্যাকেটটা এখানেই হবে। ঠিক আছে, মানে যে এই হোয়াইল লুপের মধ্যে জাস্ট এই হ্যাভ পোস্টটা থাকবে এই হোয়াইল কন্ডিশনের মধ্যে, তারপরে দি পোস্ট থাকবে হচ্ছে রেঞ্জ, যে আমি বলছিলাম কলন দিয়ে ওটা লিখছি। তো আমরা হোয়াইলের মানে শর্তর মধ্যেও দি পোস্টকে ঢুকাই দিয়েছিলাম, যার কারণে এই রোগটা আসছে। এবার একটু লক্ষ্য করেন, দেখেন তিনটা অটোমেটিক্যালি চলে আসছে, চারটা অটোমেটিক্যালি আসছে, দেখতেছেন? একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু আমরা তো এখানে কেটে দিছি, জাস্ট একটাকেই লুপ চালাচ্ছি না। এটা এখন কোত্থেকে শো করতেছে, যে পোস্ট, আমাদের যতগুলা পোস্ট আছে ওখান থেকেই আসতেছে। দেখেন এখানে কয়টা পোস্ট আছে, চারটা, এই চারটাই এখানে আসতেছে। খালি এখন ডাইনামিক করে নিয়ে এগুলা, এই কন্টেন্ট, এই টাইটেল গুলো ডাইনামিক করে নিয়ে আসছে, কিন্তু চারটাই চলে আসছে অটোমেটিক্যালি এখানে লুপের মাধ্যমে। ভালো করে লক্ষ্য করো, এই লুপটা চালাইছি, স্ট্যাটিক্যালি ধরে নিছে যে চারটা চালাইছে, মানে কি এখানে চারটা আছে, দি পোস্ট করছে, দেখতেছে যে এখানে চারটা আছে, সুতরাং চারটা পর্যন্তই তাকে নিয়ে আসছে। আমি নতুন একটা পোস্ট করলে অটোমেটিক্যালি এখন এখানে পাঁচটা চলে আসবে। ওকে, এখন আমরা এই যে এই টাইটেল কন্টেন্ট গুলো ডাইনামিক করব। আচ্ছা, তো আমরা জানি যে এখানে টাইটেলটাকে ডাইনামিক করতে হলে কি লিখতে হয়, টাইটেলটাকে ডাইনামিক করতে হলে কি লিখতে হয়, এখানে পিএসপি শুরু করবেন, শেষ করবেন, এখানে লিখতে হয় দি টাইটেল। টাইটেলগুলো আনানোর জন্য কি লিখতে হয়, ডি টাইটেল লিখতে হয় না, মানে যে এই টাইটেলগুলো পোস্টের টাইটেলগুলো। এবার দেখেন অটোমেটিক্যালি যে টাইটেলগুলো চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটার যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা টাইটেল চেঞ্জ। এখন একটাই ছিল না, এবার দেখেন, এই যে দেখেন আর একটা পোস্ট, নতুন পোস্ট, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, মানে কি চারটাই আছে এখানে, লক্ষ্য করেন, আর একটা পোস্ট, নতুন পোস্ট, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড আনতে পাচ্ছি আমরা ডাইনামিক্যালি। আচ্ছা, এবার কন্টেন্ট, কন্টেন্ট গুলো আছে না, এই কন্টেন্ট গুলোর জন্য কি করতে পারি, এখানে বিশাল কন্টেন্ট, তো এখানে জাস্ট এই যে এগুলা পি এর মধ্যে রাখেন, একটা পি এর মধ্যেই রাখেন, রাখার পরে এখানে বলেন পিএসপি দি কন্টেন্ট। ঠিক আছে, দি কন্টেন্ট। এবার রিলোড না, দেখেন যার যেটা কন্টেন্ট ছিল, যে নতুন পোস্ট, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এটার মধ্যে একটু বেশি পোস্ট ছিল, মানে কন্টেন্ট ছিল বেশি আসছে। আমরা যদি এখান থেকে লোরেমির সমে যাই, এখান থেকে মনে করেন কিছু কন্টেন্ট কপি করতেছি, এখন পোস্টের যে কোনো একটা, যে নতুন পোস্টের মধ্যে জাস্ট নতুন পোস্ট লেখা আছে না, এখানে দিয়ে দেন, চেঞ্জ করে আপডেট করেন, দেখেন এবার এখানেও অনেকগুলা কন্টেন্ট চলে আসবে, এই যে নতুন পোস্টের আন্ডারে অনেকগুলা কন্টেন্ট, দেখতেছেন?
তো সুন্দর মতো কি আমরা ডাইনামিক করতে পারতেছি না? এই নিউ পোস্টের কন্টেন্ট বেশি নাই, যার কারণে এখানে নিউ পোস্ট শুধু শো করতেছে। তো আমরা যদি এখানে নিউ পোস্টে যেও আমরা যদি একই কন্টেন্ট সাপোজ পেস্ট করে দিই, এবার আপডেট করি, একটু লক্ষ্য করেন নিউ নিউ পোস্টের এখানেও একই কন্টেন্ট, তাহলে কি আমরা এটাকে ডাইনামিক করতে পারছি? এভাবে মেইনলি ডাইনামিক করতে হয়, ঠিক আছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখন এই যে এইগুলা মনে করেন যে লিঙ্ক থাকবে, লিঙ্ক মানে আরেকটা পোস্ট নতুন, এখানে সবগুলো আমি পোস্ট শো করতেছি। তো আমরা ফেসবুকে দেখি যে বিভিন্ন একটা বা বিভিন্ন সাইটে দেখি যে একটা আর্টিকেলের ভিতরে ঢুকলে গোটা একটা ফুল শো করে না, ওইটা কিভাবে করে লক্ষ্য করেন। আমরা এখানে একটা কাজ করব, এই টাইটেল একটা লিঙ্ক তৈরি করব। তো লিঙ্ক মেনলি কিভাবে তৈরি করতে হয়, এ ট্যাগের মাধ্যমে করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। তো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম আমি, জাস্ট এই টাইটেলের পরে বসাই দেন। এখন লিঙ্ক হয়ে গেছে না এর আগে, লক্ষ্য করেন, এবার রিলোড দেন, দেখেন তো এই যে দেখেন লিঙ্ক হয়ে গেছে প্রত্যেকটা। ক্লিক করলে এখন হ্যাশ যুক্ত হবে, মানে কিছুই না, ওই পেজে আসতেছে। কিন্তু আপনি যখন ক্লিক করবেন তখন জাস্ট ওই পোস্টটা দেখাবে গোটাটা, বাকিগুলো থাকবে না। ওকে, ওই পোস্টের মধ্যে নিয়ে যাবে জাস্ট। তো এই জন্য প্রত্যেকটা লিঙ্কে ডাইনামিক করা যায়, প্রত্যেকটা লিঙ্কে ডাইনামিক করা যায় ওয়ার্ডপ্রেসের মতো। যেমন এখানে একটু লক্ষ্য করেন, এখানে যদি ভিউয়ে আপনি ক্লিক করেন, এখান থেকে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে না, এই যে লিঙ্ক দেখেন শুধু ওই পোস্টের মধ্যেই দেখাচ্ছে, ওই পোস্টটাই শুধু দেখাচ্ছে। তো এই লিঙ্কগুলা পাবো কি করে, মানে অটোমেটিক্যালি প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা লিঙ্ক তৈরি হয়ে গেছে, ওগুলা পাবো কি করে অটোমেটিক্যালি? এই জন্য জাস্ট কি করতে হবে, আমরা তো লুপ চালাইছি, সমস্যা নাই, লুপ প্রত্যেকটাতে জাস্ট এখানে এই যে হাইপার রেফারেন্স, এখানে আমরা লিঙ্ক দিয়ে দিই স্ট্যাটিক্যালি। এখানে জাস্ট একটা ফাংশন বসাবেন, পিএসপি নাম হচ্ছে দি পারমালিঙ্ক, ঠিক আছে, দি পারমালিঙ্ক। এবার যদি রিলোড দিই, সাপোজ আবার সাইটটা ওপেন করেন, এই যে এবার দেখেন নতুন পোস্ট বা আরেকটা পোস্টের উপর ক্লিক করেন, দেখেন লিঙ্ক হয়ে গেছে এবং শুধু ওইটাই শো করতেছে, দেখতেছেন? তারপরে যে নতুন পোস্টে ক্লিক করেন, দেখেন ওটাই শো করতেছে, আর বাকিগুলো কিন্তু শো করতেছে না, কারণ কি একটা লিঙ্ক পাইছে। এই যে কোনাতে দেখেন আমি যখন এখানে নিয়ে যাচ্ছে মাউস, তখন একটা লিঙ্ক শো করতেছে না, কি শো করতেছে 2017-9-8। তো লিঙ্কটা আমরা একটু চেঞ্জ করি, যেমন সেটিং থেকে যে পারমালিঙ্ক অপশন আছে, পারমালিঙ্ক এখানে যান, এখানে আপনি এই যে ডে এন্ড নেম দেখেন লিঙ্কটা আমাদের এইরকম ফরম্যাটে আছে, এই যে এরকম ফরম্যাট, ঠিক আছে, এই যে ডে তারিখ এগুলো থাকে। তো আমরা এই যে এটা অলওয়েজ ইউজ করব, পোস্ট নেম, মানে যার যেটা পোস্ট নেম, আমাদের সাইটে একটা ইউআরএল থাকবে, তারপরে ওই পোস্ট নেমটা শো করবে, তো এটা করে দিব, দিয়ে একটা সেভ দিব জাস্ট, তাহলে আমাদের এই লিঙ্কগুলার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। রিলোড দেন, এবার একটু লক্ষ্য করেন, এই যে দেখেন আমি মাউস নিয়ে যাচ্ছি, লিঙ্ক নিচে শো করতেছে লোকাল হোস্ট এক্সট্রা নিউ থিম নতুন পোস্ট, দেখতেছেন নামগুলো শো করতেছে, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যদি নতুন পোস্টে ক্লিক করি, নতুন পোস্টে আসতেছে, লিঙ্কটা জাস্ট এখানে চেঞ্জ হয়েছে, দেখতেছেন, মানে টাইটেলটা নিয়ে নিয়েছে জাস্ট। এর আগে কি হচ্ছিল, ডেট এগুলো আসতেছিল, তো ওগুলা মানে অনেক ঘিপি চিপি, এই জন্য আমরা লিঙ্কটা একটু চেঞ্জ করে দিলাম, এখান থেকে পারমা লিঙ্ক থেকে পোস্ট নেম, যে আমাদের লিঙ্কগুলো হবে এরকম ফরম্যাটের। ওকে, লিঙ্কের এগুলো ফরম্যাট, আপনি লিঙ্কগুলো কি রকম চাচ্ছেন, দেখেন এরকম, এটা আইডি হয়ে থাকবে, এটা ডেট হয়ে থাকবে, এটা মান্থের নেম হয়ে থাকবে, এরকম নিউমেরিক হয়ে থাকবে এটা, ঠিক আছে। আর এটা পোস্ট নেম, তো আমরা অলওয়েজ এটা ইউজ করবো, এটা স্ট্যান্ডার্ড পোস্ট নেম, তাহলে মানুষজন বুঝতে পারে যে এটা এই পোস্টে ঢুকছি। এরকম এই যে এখানে দেখেন লিঙ্ক অ্যাড হয়ে যাচ্ছে, আমরা যদি একটু ব্যাক করি, নিউ পোস্টে ঢুকি, তখন এখানে দেখেন এই যে নিউ পোস্ট লেখা আছে, তাহলে সহজে লিঙ্ক দেখেও বোঝা যাচ্ছে যে আমরা নিউ পোস্টের মধ্যেই আছি, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা দেখেন ইয়েগুলাকেও করছি ডাইনামিক। এখন কথা হচ্ছে যে এই যে এক একটা পোস্টে ঢুকছি, একটা পেজে ঢুকতেছি, এগুলা মেনলি কোন পেজ থেকে পাচ্ছে, এটা index.php থেকে পাচ্ছে। হ্যাঁ, আমরা চাইতেছি এটা ডিজাইনটা চেঞ্জ করতে, মানে যখন কেউ সিঙ্গেল পেজে আসবে ডিজাইনটা অন্যরকম হবে।